আসসালামু আলাইকুম সবাই, আশা করি ভালো আছেন। চলেন আজকে ক্লাস শুরু করার আগে গত ক্লাস মানে 2 সপ্তাহ আগে হয়েছিল, সেখানে কোনটা শেষ করেছি একটু দেখে আসি। হচ্ছেন ব্যাচ 82। 4 দিনই আমার সাথে বসা হয়েছে, 4 সপ্তাহ। তো এখানে আমরা ডাটা টাইপ পর্যন্ত দেখে রেখেছিলাম, একটু মনে করিয়ে দিই। স্ট্রিং টাইপের ডাটা দেখেছিলাম, যেগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপের ডাটা। ইন্টিজার ইন্টিজার মানে হচ্ছে নাম্বার টাইপের ডাটা, যেগুলা সেগুলো ইন্টিজার বলে। ফ্লট মানে দশমিক যুক্ত সংখ্যা, নাম্বার টাইপের কিন্তু দশমিক যুক্ত সংখ্যা। এই টাইপের ডাটাকে ফ্লট টাইপের ডাটা বলে। তারপর হচ্ছে বুলিয়ান। বুলিয়ান মানে হচ্ছে ট্রু অথবা ফলস, হ্যাঁ, মানে সত্য মিথ্যা। এই 2 টাইপের ডাটা হচ্ছে বুলিয়ান। নাল মানে খালি। জিরো কে নাল মনে করেন না, জিরো কিন্তু না, ইন্টেজার টাইপের ডাটা, হ্যাঁ। নাল একদম মানে কিছুই না, জিরো না। অ্যারে হচ্ছে একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলা ডাটা নিয়ে কাজ করবে। আপনাদের অ্যারে নিয়ে বিস্তারিত আলোচনা আছে, সমস্যা নেই। অ্যারে অবজেক্ট আমরা সবই দেখবো। আর রিসোর্স হচ্ছে যেটা পিএইচপির মূল কোডিং না, বাহিরে থার্ড পার্টি রিসোর্স যেগুলা, যেমন মাইস্কুয়েল। পিএইচপির কিছু না, ডাটাবেস মাইস্কুয়েল, তাই না, কিন্তু পিএইচপির সাথে ইউজ হয়। তো সেটা হচ্ছে রিসোর্স বলছে। আচ্ছা, তো আসেন আমরা প্রথমে আপনাদের হচ্ছে গিয়ে ডাটা টাইপ পর্যন্ত দেখেছি, তো আপনাদের নোটস আউটলাইনটা একটু দেখি। ডাটা টাইপ সেই পর্যন্ত করেছি, তাই না? কনস্ট্যান্ট মনে হয় করানো হয়নি, তাই না? কনস্ট্যান্ট শুরু করি আজকে। র্যাম চালু আছে, জ্যামটা চালু আছে, ঠিক আছে। তাহলে আমি আপনাদের ফোল্ডারে, যে ফোল্ডারে কাজ করছি সেই ফোল্ডারটিতে যাই। এ হচ্ছে আপনারা ব্যাচ করবেন বিডি 82। আচ্ছা, ওটা ডে 2 এর মধ্যে এই কয়টা করেছি, ঠিক আছে, সমস্যা নেই। এখন যেটা করবে সেটা হচ্ছে ডে 3। ডে 3 এর লেসন 1। একটি পড়ে গেছে ডে 3, লেসন 1। লেসন 1 এর মধ্যে আমার এটা হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, নট পিএইচপি। তাহলে শুরুতে কনস্ট্যান্ট নিয়ে কথা বলবো। এক সেকেন্ড। আচ্ছা আসেন, কনস্ট্যান্ট আর ভেরিয়েবল হচ্ছে একই জিনিস, হ্যাঁ? একটা ছোট জায়গায় তফাৎ আছে, বাকি সব জিনিস সেম। ভেরিয়েবল হচ্ছে গিয়ে কি, আমরা পার্টিকুলার একটা জায়গায় কোনো কিছু স্টোর করে রাখলাম, তাই না? ভেরিয়েবলের সুবিধা হচ্ছে সেখানে আমি ডাটাটা চাইলে চেঞ্জ করতে পারি। কিন্তু কনস্ট্যান্ট যদি ব্যবহার করেন, তাহলে কনস্ট্যান্টে যেটা হবে, আপনার ডাটা চেঞ্জ অ্যাকচুয়ালি হবে না, হ্যাঁ। আপনার যে ডাটা সেট করে দিবেন সেই ডাটাই থাকবে। এতে 2টা সুবিধা হয়। একটা হচ্ছে কি, আপনার যেহেতু ডাটা চেঞ্জ করা লাগছে না, তার মানে সেখানে ফাংশনালিটি কম রান হচ্ছে, ডাটা চেঞ্জের ফাংশনালিটি সেখানে নেই, মানে একটু আপনার কি বলে, তুলনামূলক হালকা হতে ফাস্ট কাজ করবে, এরকম। এটা গেল ফার্স্ট কথা। সেকেন্ড কথা যেটা, আপনার হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট সিকিউর থাকলো।
ভেরিয়েবলের তো মান হ্যাকার এসে চেঞ্জ করে দিতে পারলো, কনস্ট্যান্টের মান তো হ্যাকার এসে চেঞ্জ করে দিতে পারবে না। এটা হচ্ছে কথা। তো কনস্ট্যান্ট লিখার নিয়ম আর ভেরিয়েবল লিখার নিয়ম কিন্তু এক নয়। এমনি কনসেপ্টটা সেম, যে ভেরিয়েবলের যেমন একটা নাম দিই, কনস্ট্যান্টের সেরকম কি নাম দেওয়া লাগবে। ভেরিয়েবলের ভিতরে যেমন একটা ভ্যালু অ্যাসাইন করি, কনস্ট্যান্টের ভিতরে তেমনি কি আমার একটা ভেরিয়েবল অ্যাসাইন করা লাগবে। তো যেহেতু তাহলে একটু আমি দেখাই আগে ভেরিয়েবলটা কিভাবে আমরা ইউজ করতাম। যেমন এই যে ডলার সাইন দিতাম, তারপর ভেরিয়েবলের একটা নেম থাকতো, তাই না? ভেরিয়েবলের নেম যে কোনো নাম হতো, মনে করেন এক্স দিয়ে দিলাম, তারপর সমান সমান দিয়ে ভেরিয়েবলের মধ্যে মানটা অ্যাসাইন করলাম। কিন্তু কনস্ট্যান্ট এইভাবে করা যাবে না। ভেরিয়েবলের সুবিধা হচ্ছে এই যে এক্স আমি ভেরিয়েবল নিয়েছি, এরপরে আমি এক্স নিয়ে সেটার মান আবার কিন্তু চেঞ্জ করে দিতে পারি। তাহলে আগের এক্স এর মান 10 ছিল, এখন এক্স এর মান কি 20 হয়ে গেছে, তাই না? এই 3 নাম্বার লাইনের পরে যখনই আমি এক্স এর মান ব্যবহার করব, তখনই এক্স এর মান আমাকে 20 দেখাবে। কনস্ট্যান্ট দেখেন এটা ডিক্লেয়ার করার নিয়মটা কি। আচ্ছা, এখানে এআই আমাকে দেখাচ্ছে ইকো করো এক্স। আচ্ছা, আমি না হয় ফাইলটা রানই করি। ফাইল রান করে দেখি হচ্ছে কি 20 আসে কিনা। বড় আসছে, ভালো হয়েছে, সমস্যা নেই। 22 ডে 3 লেসন 20 চলে এসেছে, তাই না? আচ্ছা, এটা তো ভেরিয়েবল, সোজা জিনিস। তাহলে এই কনসেপ্টটা ক্লিয়ার করেন। প্রথমে ভেরিয়েবলের নাম দিয়েছি, দেন হচ্ছে ভেরিয়েবলের ভেতরে যে ভ্যালুটা অ্যাসাইন হবে সেই ভ্যালুটা অ্যাসাইন করে দিয়েছি। কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করার জন্য আমি কি দিয়েছি? ডলার সাইন ইউজ করেছি। কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার জন্য আমি একটা ফাংশন ইউজ করতে হবে, যেটার নাম হচ্ছে ডিফাইন। ডিফাইন কি? একটা বিল্ট ইন ফাংশন, মানে এই ফাংশনটা পিএইচপি তৈরি করেছে, এই ফাংশনটা আমি তৈরি করি নাই, তো এই ফাংশন আমার ইচ্ছা মতো লিখা যাবে না। এই ফাংশনের নাম ডিফাইন, তার মানে ডিফাইনই লিখতে হবে। এই ডিফাইনের মধ্যে আমার দুইটা প্যারামিটার দিতে হবে, মানে দুইটা জিনিস দিতে হবে। কি দুইটা জিনিস? প্রথমে হচ্ছে কনস্ট্যান্টের নামটা কি হবে। যেমন এখানে আমি ভেরিয়েবলের নাম এক্স দিয়েছি না, এখানে আমি একটা কনস্ট্যান্টের নাম দিয়ে দিই। কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম হচ্ছে গিয়ে কি দেওয়া যায়, কনস্ট্যান্টের নাম দিয়ে দিলাম মনে করেন ওয়াই। দেন কমা দিলাম। দেন ওয়াই এর ভ্যালু কত দিয়ে যায়, মনে করেন দিয়ে দিলাম 15। তাহলে দেখেন এখানে দুইটা জিনিস পাস করেছে, একটা হচ্ছে কনস্ট্যান্টের নাম কি হবে, আর আরেকটা হচ্ছে ওই নামের মধ্যে কি ভ্যালুটা হবে, মানে কনস্ট্যান্ট কাকে বহন করবে। এইটা এক্স এর মতো যদি ইকো করেন ওয়াই, এখানে ডলার সাইন দিতে হবে না। কনস্ট্যান্ট কল করার নিয়মটা দেখেন, এখানে আর ডিফাইনও ব্যবহার করা লাগে না, আর কিচ্ছু দেওয়া লাগে না। আপনি যেখানে যে নামটা দিয়েছিলেন ইনভার্টেড কমার ভেতরে, ওই নামটা এখানে ইকো করবেন। আবার যারা ফ্রেশ আছেন তাদের মনে কোশ্চেন জাগতে পারেন, এই নাম তো ইকো করলাম, ওখানে তো ইনভার্টেড কমা দিয়েছি, তাহলে এখানেও ইনভার্টেড কমা দেবো না। ইকো দিয়ে যদি আপনি ইনভার্টেড কমা দেন, তাহলে এটাকে কি বোঝায়? স্ট্রিং হয়ে যায়, তাই না? একটা স্ট্রিং হয়ে যায়, তখন ইকো ওয়াই, শুধু ওয়াই দিবে। আমি এই কনস্ট্যান্টটা কল করবো, তাই না? কনস্ট্যান্টের নাম ইনভার্টেড কমা ছাড়া, কোন রকম ডলার সাইন ছাড়া কল করবেন। এখানে যদি আপনি ডলার ওয়াই দেন, তার মানে আপনি একটা ভেরিয়েবল কল করছেন, তাই না? আমার তো ওয়াই নামে কোনো ভেরিয়েবল নেই, আমার ওয়াই নামে কি আছে? কনস্ট্যান্ট আছে। এই জন্য ডলার ছাড়া, ইনভার্টেড কমা ছাড়া, শুধু ভেরিয়েবলের নামটি এনে এখানে কল করে দিবেন। তারপর যদি আমি সেটা রিলোড দেই, এই যে 15 চলে আসছে। এবার দেখেন ওই যে উপরে আমি এক্স এর মান 20 দিয়েছি, আমি যদি এখানে আবার ডিফাইন দিয়ে ওয়াই এর মান 25 দিয়ে দিই, এই ভিএস করে লাল বাতি জ্বলে গেছে। আমি যদি এই কোডটা রান করি, দেখি কোনো ইরর দেয় কিনা। এই যে ওয়ার্নিং দিচ্ছে, কনস্ট্যান্ট ওয়াই, ওয়ার্নিংটা একটু পড়ি, হ্যাঁ। কনস্ট্যান্ট ওয়াই অলরেডি ডিফাইন্ড, মানে কনস্ট্যান্ট ওয়াই কি অলরেডি আমি আগেই তৈরি করে রেখেছি, ডিফাইন করে রেখেছি, খুঁজে পেয়েছি, তাহলে এটা আমাকে আবার নতুন করে কেন নিতে হবে, তাই না? তো
আমি একটা কাজ করি, এই ওয়াইটা যাতে এখানে কাজ না করে এর জন্য এটাকে কমেন্ট করে রাখি। কমেন্ট করলে ওই কোডটা আর রান। তো এইভাবে হচ্ছে গিয়ে আমরা কনস্ট্যান্ট তৈরি করতে পারি। তো এটা একটু দেখেন কয়েক সেকেন্ড, এরপরে আমি পরের টপিকটা চলে যাচ্ছি। হ্যাঁ, কনস্ট্যান্ট এভাবে ডিক্লেয়ার করা হয়, দেখেন মুখস্থ করে ফেলার না হয়, লাগে কনস্ট্যান্ট প্রায় লাগে। আপনার ডিফাইন মেথডের মধ্যে দুইটা প্যারামিটার, একটা হচ্ছে কনস্ট্যান্টের নাম কি হবে এবং আরেকটি হচ্ছে কনস্ট্যান্টের ভ্যালু কি হবে, এই দুটো প্যারামিটার পাস করে দিতে হবে। ভাইয়া, হুম, বলুন। এই যে কনস্ট্যান্টের মধ্যে আমরা মানে যে ভ্যালুটা নিব, ভ্যালুটা যদি স্ট্রিং হয় তাহলে কি আমরা কোটেশন দিব? হ্যাঁ, মনে করেন এখানে 15টা আছে, এখানে হয় আপনি এটা। একটা আলাদা ভাবে দেবেন, তাহলে ইনভার্টেড কমার ভিতরে দেন, স্ট্রিং যদি নেন। মানে ডিফাইন্ডের ভিতরে বোঝায় প্রথমটা হচ্ছে ভ্যারিয়েবলের নাম, হুম, আর দ্বিতীয়টা হচ্ছে মানে আমার যে ভ্যালুটা দিব আমি সেটা। সেটা এখানে এটা চেঞ্জ করে দিই যাতে ভবিষ্যতে বুঝতে পারো। এখানে ইরর দিবে কারণ কি, এই যে সিটি নামে অলরেডি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছেন, প্রথমটা হচ্ছে নাম, দ্বিতীয়টা হচ্ছে ভ্যালু। ভাইয়া, হুম, আচ্ছা আমার একটা প্রশ্ন। এখানে যখন ভেরিয়েবল আমরা দুইটা নিছি, এক্স এক্স $সাইন দিয়া, একটা ভ্যালু 10 আর একটা ভ্যালু 20, ইকো যখন করতেছি এক্স কি, তখন ভ্যালু 20 আসতেছে, 10 কেন আসতেছে না? পিএইচপি অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টের মতো লাইন বাই লাইন রান করে। হ্যাঁ, প্রথমে যখন 2 নাম্বার লাইনটা রান করেছে ও কিন্তু এক্স এর ভ্যালু 10 করে দিয়েছে। যখন 3 নাম্বার লাইনটা রান করেছে তখন আর এক্স এর ভ্যালু আর 10 থাকলো না, এক্স এর ভ্যালু কত হয়ে গেছে, 20 20 হয়ে হয়ে গেছে। গেছে। এখন আপনার 5 নাম্বার লাইনে এসে যখন এটা এক্সট্রা ইকো করলেন, তখন সে শেষ যেটা পেয়েছে সেটা দিল। দেখেন মজার জিনিস, আপনি যদি এখানে একটা ইকো করে দেন এক্স, তাহলে আচ্ছা এখানে না হয় ব্রেক স্পেস বেশি হয়ে গেছে, কমা যাবে। দেখেন 2 নাম্বার লাইনে এক্স এর মান কত, 10। 3 নাম্বার লাইনে আপনি ইকো করছেন কাকে, এক্স, তাহলে কি এক্স কে এক্স এর মান কত আসবে, 10 আসবে 10 আসছে। 3 নাম্বার লাইনে। তারপরে 20 আসবে, একসাথে লেগে যাবে, দাঁড়ান আমি একটু গ্যাপ করে দিই, দেখেন একসাথে লেগে গেছে না 10 20। কেন লেগে গেছে, কারণ এখানে কোথাও ব্রেক ট্যাগ দিয়েছি, না, দিইনি, এখানে চলে আসছে, তাই না? তাহলে আমি এখানে চাইলে সহজে ব্রেক দেওয়ার উপায় হচ্ছে এটা ইকো লিখে বিআরটেন। ইনভার্টেড কমার ভেতরে বিয়ার ট্যাগ, তাহলে হচ্ছে HTML এর মধ্যে এটা ব্রেক চলে আসছে, বুঝছেন? 10 20 টাকা। আচ্ছা, ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন আছে? হম, তাহলে সামনে ভাইয়া, এগিয়ে চলো। হ্যাঁ, বলেন বলেন। ইয়া মানে আমি যদি অন্য একটা ডিফাইন নেই, মানে কনস্ট্যান্ট যদি নেই, তা আবার ভিন্ন নাম দিয়ে দিতে হবে না? ভিন্ন নাম দিতে হবে, আরেকটা নিয়ে তাহলে নিয়ে দেখাই, একটু মানে কোশ্চেন এটার আসছে। ভিতরে নিতে পারবো না? মানে এমন কোনো ইয়ে নাই উম, শর্টকাট, মানে এটার না ভিতরে? না না, ও, ডিফাইন্ড আবার আরেকটা নিতে হবে তখন। জি ভাই, বুঝছি। আচ্ছা, আমি নিয়ে দেখ। এটা আর এইটার আপনি একটা ফাংশন নিয়ে 2 3টা মানে কনস্ট্যান্ট তৈরি করতে চাচ্ছেন, এরকম কিছু? জি জি জি। এখন না, একটা ডিফাইনেট একটা কনস্ট্যান্ট, ও, বুঝছি ভাই। ওখানে যখন আরেকটা কনস্ট্যান্ট তৈরি করবেন তখন আরেকটা ডিফাইন নেবেন, নিয়ে এখানে মনে করেন লিখে দিলাম কি, কান্ট্রি লিখে দিই, কান্ট্রি বাংলাদেশ, কিছু একটা দিব। আচ্ছা, কমেন্টসে যায়, হ্যাঁ এটা খুবই সোজা পাঠ, হচ্ছে ডে 3, আমরা হচ্ছে লেসন 2, আমরা দেখবো পিএইচপি তে কিভাবে কমেন্টস করে, কমেন্টস ডট পিএইচপি।
কমেন্ট করা তো বুঝেন তাই না নাকি? আপনি অনেক বড় একটা ওয়েবসাইট বানাচ্ছেন, অনেকগুলা কোডিং, কোন কোডিং কোন কাজটা করছে হুট করে দেখলে বলে দেওয়া খুবই মুশকিল তাই না? তো আপনি যদি কমেন্ট করে রাখেন তাহলে বোঝা যায় যে হ্যাঁ এই কোডিংটা এই কাজটা করছে, ওই কোডিংটা ওই কাজটা করছে। তখন পরবর্তীতে যখন আপনি কোড এডিট করবেন, কোডে তো ভুল হইতেই পারে বা কোডে চেঞ্জ করা লাগতে পারে, তখন আপনি কোথায় কোন কাজ করেছেন এটা খুঁজে পেতে সোজা হয়। কমেন্ট করে রাখলে কি হবে, ওইটা জাস্ট টেক্সটের মতো, ওইটা কখনো রান হবে না ওয়েবসাইটে, হ্যাঁ দেখাবে না অ্যাপ্লিকেশনে, ওটা ভেতরেই থাকবে প্রোগ্রামে। এটা হচ্ছে কমেন্ট। তো আমি এখানে একটা পিএইচপি ব্লক নিয়ে, পিএইচপি তে আমি 3-4 ধরনের কমেন্ট ইউজ করি। প্রথমে হচ্ছে গিয়ে ইনলাইন কমেন্ট, হ্যাঁ, ইনলাইন কমেন্ট, ইনলাইন কমেন্ট কারণ কি বেশি। ইনলাইন কমান্ড হচ্ছে ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে দেয়, হ্যাঁ। এটাকে কি লিখছে, সিঙ্গেল লাইন কমান্ড, তাহলে ইনলাইন না দিয়ে সিঙ্গেল লাইনে লিখে এটা অ্যাপ্রোপ্রিয়েট নাম হয় সিঙ্গেল লাইন। এটা মানে কি, কমেন্টটা এক লাইনের কমেন্ট, তার মানে এই লাইনটা যেখানে শেষ হয়, মনে করেন ইন্টার দিয়ে জায়গা দিলাম এইখানে, যেটা ইকো করলাম এইটার কমেন্ট না, এটা কি কোড হিসাবে রান হয়ে যাবে। এখানে কোডটা কি রান করেছি, যে প্রিন্ট করে দেখা দিস ইজ এ সিঙ্গেল লাইন কমেন্ট। যদি এইটার আগেও যদি আপনি ডাবল স্ল্যাশ দিয়ে দেন, দেখেন এটা কিন্তু সবুজ হয়ে গেছে। সবুজ হয়ে গেছে মানে এই কোডটা রান হবে না, আপনার নোট হিসাবে থাকবে। আপনি যদি ওয়েবসাইটে যান, একটু দেখি কি দেখায়। কমেন্টস ডট পিএইচপি ক্লিক করলাম, এই যে খালি কিচ্ছু নেই, এখানে কিন্তু অনেক লেখা আছে কিন্তু এখানে কিচ্ছু নেই, কারণ এই লেখাগুলো রানই হবে না। এটা আপনার প্রোগ্রামিং এর ভেতরে থেকে যাবে শুধু নোট হিসাবে, যে কোথায় কি কাজ করেছেন এই কমেন্টের মাধ্যমে আপনি রেখে দিতে পারেন। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। এইবার যেটা দেখাই সেটা হচ্ছে আপনার মাল্টি লাইন কমেন্ট, হ্যাঁ, মাল্টি লাইন কমেন্ট। এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিবেন, তারপর আপনার যা যা মন চায় অনেকগুলা লাইন লিখে দিতে পারেন, লাস্টে কি করবেন, স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করে দিবেন। সিঙ্গেল লাইন কমেন্ট হচ্ছে ওই কমেন্টটা ওই লাইনের শেষ, পরে কিন্তু আবার পিএইচপি হয়ে যাবে। আর মাল্টি লাইন কমেন্ট হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনি স্টার স্ল্যাশ শেষ না করবেন, এর নিচে যদি কোনো পিএইচপি কোডও থাকে ওইটাও কমেন্ট হয়ে যাবে। উদাহরণ দেখে এখানে বললাম ইকো করলাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে 12 নম্বর লাইনটা খেয়াল করে দেখেন, এটা কি একটা পিএইচপি কোড তাই না? তো এই পিএইচপি কোডটা, এই যে আমি যে কমান্ড যেটা শুরু করেছি মাল্টি লাইন, এটা যদি বাই চান্স শেষ না করি, এই যে কেটে দিচ্ছি, তাই দেখেন নিচেরটাও সবুজ হয়ে গেছে। তার মানে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দেওয়ার পরে আপনি যত ইচ্ছা তত লাইন লিখবেন, সবগুলা কি হবে, কমেন্ট হয়ে যাবে। যখন আপনার কাজ শেষ হবে তখন স্টার ফরওয়ার্ড স্ল্যাশ উল্টা দিবেন, প্রথমে ফরওয়ার্ড স্ল্যাশ স্টার, লাস্টে স্টার ফরওয়ার্ড স্ল্যাশ দিবেন, তাহলে হচ্ছে গিয়ে এগুলা সব সবুজ কালারে হয়ে যাবে, কমেন্ট হবে না। আমি আপনাদের পেজটা একবার রিলোড দিয়ে দেখাই, দেখেন কিচ্ছু দেখাচ্ছে না। কেন কিচ্ছু দেখাচ্ছে না, কারণ সবই কি কমেন্ট। এখানে আমার কমেন্টিং আউটপুট এটা কি, হ্যাশ একটা আছে, হ্যাঁ, এটাও কি একটা সিঙ্গেল লাইন কমেন্ট। তাহলে আপনি ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে সিঙ্গেল লাইন কমেন্ট দিতে পারেন। হ্যাশ একটা কমেন্ট সিস্টেম আছে, আপনি যদি কোথাও হ্যাশ ইউজ করেন তাহলে সেটাও হচ্ছে যে সিঙ্গেল লাইন কমেন্ট হয়। যেটা ইচ্ছা আপনার ডাবল ফরওয়ার্ড স্ল্যাশ ইউজ করতে পারেন, হ্যাশ ইউজ করতে পারেন। পিএইচপি দুইটা ওয়েই রাখছে, আপনি দুইটার যে কোনো একটা ওয়েতে একটা লাইনকে কমেন্ট আউট করে দিতে পারবেন পিএইচপি। আচ্ছা, এরপরে যদি আমি যাই তাহলে হচ্ছে গিয়ে ডাবল স্ল্যাশ কমেন্ট আর নেই, পরে এটা হচ্ছে গিয়ে দেখেন
একটা ডট 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 স্টার স্টার নিয়ে আসছে, এইভাবে অনেকে লিখে। যখন পয়েন্ট আকারে একটা কিছু কমেন্ট করবেন, একটা কমেন্টের ভিতরে অনেকগুলো পয়েন্ট থাকবে, তাহলে এইভাবে আপনি ফরওয়ার্ড স্ল্যাশ স্টার দিয়ে তারপরে যে স্টার 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 এভাবে দিয়ে এক একটা পয়েন্ট এক একটা স্টার দিয়ে এভাবে মাল্টি লাইন কমেন্ট করতে পারেন। তো এই কয়টা কমেন্ট আবার দেখেন, ফরওয়ার্ড স্ল্যাশ সিঙ্গেল লাইন কমেন্ট, এটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এখন কথা হচ্ছে এরকম, যে কোনো টেক্সটই দিতে পারেন। মাল্টি লাইন কমেন্ট আরেকটা আছে যেখানে স্টার 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 দেখতে পাবেন। স্টার দিয়ে কি বোঝাচ্ছে, যখন আপনি মাল্টি লাইন কমেন্ট করবেন এবং কমেন্ট গুলো পয়েন্ট থাকে না, বা বুলেট পয়েন্ট বা ওই টাইপের কিছু দিয়ে মিন করতেছেন, যে অনেকগুলা কাজে এখানে করা আছে কমেন্টের ভিতরে, তখন আপনি স্টার স্টার দিলে হয়ে যাবে। এইবার বলেন, কমেন্ট নিয়ে কোনো কোশ্চেন আছে কিনা? ভাইয়া, ওই যে জি বলেন। হ্যাশ কমেন্টটা একটু প্র্যাকটিক্যাল একটা দেখা দিলে ভালো হইতো, লাস্টেরটা, কোনটা? নিচেরটা। লাস্টেরটা? জি। আচ্ছা, মনে করেন আপনি একটা ইয়া করতেছেন, রেজিস্ট্রেশন ফর্ম বানাচ্ছেন। এখন এখানে আপনি বলতে পারেন যে কি কি ফিল্ড আছে, আমি যে ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা স্টার দেন, হ্যাঁ, এই যে এমনি শুরু হয়ে গেছে। ইন্টার দিলে এই যে দেখেন এরকম সাজাই দিছে। এখন বললাম যে ইমেল নামে একটা ফিল্ড আছে, আর কি ফর্মের উপরে আমি লিখে দিলাম যে এখানে কি কি ফিল্ড আছে, তাহলে আমি দেখে ভবিষ্যতে বুঝতে পারবো। তারপর বললাম ইমেল চাচ্ছে, পাসওয়ার্ড নামে একটা ফিল্ড আছে। শুধু এই যে দেখেন ইন্টার দিচ্ছি, নিচে এখন স্টার চলে আসতেছে, তাই না? তারপর হচ্ছে গিয়ে আপনার সাবমিট বাটন একটা আছে। তাহলে আমার যা যা পয়েন্ট আছে আমি এরকম পয়েন্ট আকারে লিখে রাখতে পারি স্টার্ট দিয়ে। এই টাইপ করার নিয়মটা আবার দেখাই, সমস্যা নেই। তো যে খালি কিছু নেই এখন এই মুহূর্তে, হ্যাঁ, 23 নম্বর লাইন বললাম ফরওয়ার্ড স্ল্যাশ শিফট ধরে দুইবার আর দিই, তাহলে দুইবার start। এই যে শুরু শুরু হয়ে গেছে। এবার ইন্টার দিয়ে জায়গা নেই, ইন্টার দিয়ে জায়গা নিয়ে যে কোনো কাজ করতে পারেন, যে নিচের ফিল্ডটা কি কি দিচ্ছে এই পয়েন্ট আকারে দিতে পারছেন। হয়তো নিচে একটা ভিডিও আছে, সেই ভিডিও সম্পর্কে এখানে কমেন্ট আকারে দিতে পারো, যে এটা একটা ব্যানার ভিডিও। এই ব্যানার ভিডিও ইন্টার দিলাম, নিচে দেখেন স্টার্ট চলে আসছে। তারপর বলছে ভিডিওটা অটো প্লে হবে, আর ভিডিওটা লুপ চলবে, মানে শেষ হয়ে গেলে আবার শুরু হবে। ভিডিওটায় কিছু কন্ট্রোলস থাকবে, এই অ্যাট্রিবিউটটা আমি ইউজ করবো। যাই হোক, আপনার হচ্ছে কি দেখেন এই যে ড্যাশ ফরওয়ার্ড স্ল্যাশ এটা দিলে অটোমেটিক চলে আসছে। এটা একটু প্র্যাকটিস করেন যে আমি কিভাবে লিখেছি, এইভাবে যদি আপনার বেস করে লিখতে পারেন ভালো হয়। এর এমনি তো ম্যাক্সিমাম ক্ষেত্রে বুঝতে পারতেছেন এই তিনটাই বেশি ইউজ হয়, কিন্তু যখন কমেন্টের মধ্যে আপনি নোট পয়েন্ট গুলো আকারে দিতে চাবেন তখন মাল্টিলাইন কমেন্টে তখন এইভাবে চাইলে দিতে পারেন। আমি একটু ওয়ে দেখাই দিলাম, দিতে হবে এমন কোনো কথা নাই, জাস্ট চিনে রাখেন এই আর কি। কিন্তু ভাইয়া আপনি ওই যে একটু স্কুল উপরের দিকে নেন, ওখানে দেখে স্টার দেওয়া আছে একটা, কিন্তু আপনি যখন কমেন্ট করলেন এখানে দুইটা দিলেন শুরুতে। ও ওইটা, এর হ্যাঁ। দুইটা বেশি যাতে ও বুঝতে পারে আমি মাল্টিপল কাজ করতেছি, আপনি একটা কাইটে দেন, সমস্যা নেই। আচ্ছা, আচ্ছা। কিন্তু দুইটা হ্যাঁ, স্টেপ দেওয়া লাগে, না তো হচ্ছে গিয়ে এই শর্টকাটটা আসে না। ওইটা তো আগেরটা তো এআই দিয়ে করে ফেলছিলাম, এই যে দেখেন ফরওয়ার্ড স্ল্যাশ দুইটা স্টেপ দিলাম, এই যে এখন আসে। এখন আপনি ইন্টার দিয়ে দিয়ে কাজ করতে পারেন। এখন কি লাস্টে দুইটারই কি কাজ করলেন করবো না? ওটা কাটে, এখন কি সমস্যা নেই, যেটা আপনার মন চায় দিতে পারেন। যে দুইটাই দিতে হবে এমন কোনো কথা নেই, বা দুইটা দিলে একটা কাইটে দিতে হবে এরকম কোনো কথা নেই, আপনার উপর ডিপেন্ড করে পুরাটাই। আপনি কমেন্ট করতেছেন, এটা আপনার ইচ্ছা। বুঝাইতে পেরেছি? জি। আচ্ছা। হুম, তাহলে দেখলাম না আমরা কনস্ট্যান্ট দেখলাম, কমান্ড দেখলাম, ইউজ অফ কোড, সিঙ্গেল কোড, ডাবল কোড, এগুলা হচ্ছে কি আমাকে বলতে বলছে।
তাহলে আমি D3 নেই। এখন হচ্ছে আপনার লেসন 3। লেসন 3 হচ্ছে ইউজ অফ কোড, সিঙ্গেল ডাবল বাদ দিয়ে এটা ইউজ অফ কোড .php ফাইল রেডি। হ্যাঁ, ক্যামেল কেস আছে, এগুলো সব ছোট করে ইউজ ড্যাশ অফ লস কোড। আচ্ছা, প্রথমে পিএইচপি ব্লক নিচ্ছি, নিলাম ব্লক। সিঙ্গেল কোট এটার ব্যবহার দেখি। সিঙ্গেল কোডে যেটা হয়, আপনার মনে করেন একটা ভেরিয়েবল নিলেন, সেটা সিঙ্গেল কোডে কাজ করে না। এই এই কি বোঝাচ্ছে? ডাবল কোট, রানিং আই এর হেল্প নিই একটু। হ্যাঁ, আলাদা কিছু আসবে কি? এটা কেন দিল দেখুন। বাই ডিফল্ট কি দুটোই ডাবল কোট হয়ে গেছে। ডাজেন্ট ম্যাটার, আমি এটা করতে চাচ্ছি না। আমি দেখেন সিঙ্গেল কোডের মধ্যে আমি মনে করেন ইকো করলাম এখানে যে মাই সিটি ইজ, এই যে মাই সিটি নাম এখানে দিলাম, ওইটা একটা থাকলো। এখানে একটা বললাম মাই সিটি নেম, আমি কি দিলাম, এটা একটা সিঙ্গেল কোডের মধ্যে দিব। দুইটার তফাৎটা দেখেন, সিঙ্গেল কোড আর ডাবল কোড। সেট করি, একটা হচ্ছে গিয়ে ডলার দেখাচ্ছে সরাসরি, আর আরেকটা হচ্ছে গিয়ে ঢাকাটা, কিন্তু ভেরিয়েবলের নাম যেটা সেটা কিন্তু নিয়ে আসছে, যে ঢাকা ভেরিয়েবলের নাম এটা এখানে বসাইছে। তাহলে সিঙ্গেল কোটের মধ্যে আপনার আহ ভেরিয়েবল কল করলে কাজ করে না সিঙ্গেল কোট যেটা, কিন্তু নর্মাল স্ট্রিং কাজ করে। ডাবল কোটের মধ্যে আপনি সরাসরি ভেরিয়েবলের নাম ইউজ করতে পারবেন, সমস্যা নেই। এই দুইটা হচ্ছে সিঙ্গেল এবং ডাবলের মধ্যে অন্যতম মূল তফাৎ, যে সিঙ্গেল কোডের মধ্যে আমি ভেরিয়েবল ইউজ করতে পারি, আর ডাবল কোডের মধ্যে আমি ভেরিয়েবল ইউজ করতে পারি না। সিঙ্গেল কোডের মধ্যে আর কিছু বিষয়, আর সিঙ্গেল কোডের মধ্যে যে কনকেট করে কাজ করা যায় এভাবে, এই যে দেখেন, কনকেট করাটা পরে বুঝাবো না, সমস্যা নেই, দেখে রাখেন। এই যে দেখেন, এটা কি একটা স্ট্রিং, আর পাশে যেটা দেখছেন সেটা কি, এটা একটা ভেরিয়েবল। ভেরিয়েবলটা আমি ডাবল ইনভার্টেড কমার ভেতরে দিলে সরাসরি ও কাজ করে, কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে দিলেও আমাকে কি দেখায় দিচ্ছে, এই যে ভেরিয়েবলের নামটা সরাসরি দেখায় দিচ্ছে। ভেরিয়েবলের ভেতরের ভ্যালুটা কাজ করে না, এখানে আসে নেই। তার মানে এই ভেরিয়েবলটা ডাইরেক্ট স্ট্রিং এর মতো দেখাচ্ছে, কিন্তু এটা তো স্ট্রিং না, এটা ভেরিয়েবল। ডাবল ইনভার্টেড কমা দিয়ে ইউজ করলে সে যথেষ্ট ক্লেভার, সে জিনিসটা বুঝে গেছে। আর আপনি চাচ্ছেন যে না না, আপনি সিঙ্গেলও ইউজ করবো আবার ভেরিয়েবলটাও দেখাবো, তখন এই অপারেটরটা ইউজ করবো। সিঙ্গেলটা যেখানে শেষ হবে তারপর কনকেটিনেশন অপারেটর বলে, বা শর্টকাটে অনেকে বলে হচ্ছে কনকেট। তো এই কনকেট করে আমি মাই সিটি নেম এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি রিফ্রেশ দিই, তাহলে দেখেন ওইটা কিন্তু সিঙ্গেল ইউজ করছে এইটুকু, তারপর হচ্ছে মাই সিটি নেম আলাদা করে দিয়ে দিচ্ছে, এই যে ঢাকা চলে আসছে, মাই সিটি নেম ইজ ঢাকা। তাহলে এভাবে কনকেট করে আপনি সিঙ্গেল কোডটা করে দিতে পারেন। ডাবল কোডে তো ভেরিয়েবল কনকেট করা লাগতেছে না, কারণ ডাবল কোডে আমি সরাসরি ভেরিয়েবল কল করতে পারি। ডাবল কোডে আর কিছু বলছে, এটা কি বলে, মাই সিটি নেম ঢাকা, এইভাবে তো একই জিনিস আসবে। এআই যে কি করতেছে সেম জিনিস আসবে, তো দরকার নেই। এটা বোঝানোর জন্য করলাম যে এখানে কনকেটেনেশন অপারেটর। এছাড়া দেখেন, আপনি যদি এখানে H1 ট্যাগ দিই, দেখি তো এটা কাজ করে কিনা। সিঙ্গেল কোটের মধ্যে এটাকে বললাম যে তোমার একটা HTML ট্যাগ আছে, তাই না? সেই HTML ট্যাগটা হচ্ছে H1 ট্যাগ।
H1, H1 ট্যাগ দেওয়ার পরে এখন দেখি সিঙ্গেল কোটেশনে দেখেন জিনিসটা কত মোটা হয়ে আসছে, তাই না? কেন মোটা হয়ে আসছে? কারণ হচ্ছে কি জিনিসটা H1 ট্যাগের মধ্যে। তাহলে আমরা বুঝতে পারলাম সিঙ্গেল ইনভার্টেড কমার ভিতরে H1 ট্যাগ আসে। এটা কিন্তু কোনো তফাৎ না, কারণ কি ডাবল ইনভার্টেড কমার ভেতরেও HTML ট্যাগ কাজ করবে, সমস্যা নেই। তাহলে আমি একটু টাইপ করি, আপনাদের বুঝতে সুবিধা হবে। তাহলে এখানে মনে করেন আমি দিলাম এটা হচ্ছে কি H2 ট্যাগ, হ্যাঁ। এই যে H2 ট্যাগের শুরু, H2 ট্যাগের শেষ, এখানে টোটাল জিনিসটা আছে কোথায়? H2 ট্যাগের মধ্যে। যদি রিলোড দিই, H2 ট্যাগ। তো আর তেমন কোনো তফাৎ নেই, আপাতত এটুকু জানলেই চলবে। আপাতত ইউজ করেন, হ্যাঁ। এটা এআই আমাকে হেল্প করে কিনা। DIWVRENC difference between single quote and double quote. এই যে এটাই বলতেছে, যেটা করলাম। এই যে এটা একটা গুরুত্বপূর্ণ তফাৎ। সিঙ্গেল কোট ইজ ফাস্টার দেন ডাবল কোট। ডাবল কোট ইউজ করলে ওয়েবসাইটটা একটু স্লো কাজ করে, সিঙ্গেল কোট ইউজ করলে একটু তাড়াতাড়ি কাজ করে। তো আপনি যেটা করতে পারেন, যেখানে ভেরিয়েবল ইউজ করা লাগবে সেখানে আপনি ডাবল কোট ইউজ করে দেন, সমস্যা নেই। কিন্তু সিঙ্গেল কোটটা যদি ভেরিয়েবল না থাকে, আপনি সিঙ্গেল কোট ইউজ করেন, এটা একটু ফাস্ট কাজ করবে ডাবল কোট থেকে, হ্যাঁ। এই যে সিকিউরিটির কথা বলতেছে। Single quote is for constant value. It's for dynamic value. Okay. Static value. এই যে এটা একটা মূল তফাৎ, যে ডাইনামিক ভ্যালু যখন ইউজ করবেন, ডাইনামিক ভ্যালু মানে কি পরিবর্তনশীল, তাই না? প্রোগ্রামের উপর ভিত্তি করে পরিবর্তনশীল, এগুলোকে হচ্ছে ডাইনামিক ভ্যালু বলে। সিঙ্গেল কোডে নর্মালি স্ট্যাটিক, যেটা পরিবর্তন না, ফিক্সড ভ্যালু সেগুলো দেওয়া থাকে। আর হচ্ছে গিয়ে ডাবল কোডের মধ্যে ডাইনামিক। তো অত তফাৎ আপাতত মাথায় না ঢুকালে চলবে, মনে রাখেন যে সিঙ্গেল দিয়েও আমার কাজ হবে, ডাবল দিয়েও কাজ হবে। সিঙ্গেলটা একটু ফাস্টার, এর জন্য সিঙ্গেলটা ইউজ করা ভালো। ডাবলটাও ইউজ করা লাগবে যখন আমার ভেরিয়েবল থাকবে, তখন ওই কনকেটেনেশন অপারেটর বা শর্টকাটে যেটা কনকেট বলে, সেটা ইউজ না করে আমি ডাবলের মধ্যে, যেখানে দেখেন সিঙ্গেল ইউজ করে কনকেট করছে, এটা ইউজ না করে আমি যদি ডাবলের মধ্যে ভেরিয়েবল দিয়ে দিই, তাহলে জিনিসটা একটু আমার টাইপিং এর সুবিধা হলো। আর এটার কারণে অতটা স্পিডের হ্যাম্পারও হবে না, সমস্যা নেই। তো এই হচ্ছে আপনার সিঙ্গেল এবং ডাবলের মধ্যে তফাৎ। কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখানে কিছু জিনিস দিছে, কেন লিখেছে জানি না। ওয়েবসাইটের সমস্যা আছে, এই কাজগুলো কি আমরা করেছি? অপারেটর পড়ে আসছে না, ডাটা টাইপস না, অপারেটর পড়ি নেই। আরে আমরা ভাবছি এটা এসেছি তুমি দূর, আমরা ভাবছি অপারেটর পড়ে আসছি। আমি এটা ডাটা টাইপস এর সাথে ভুল করে মিলাই ফেলছি। তাহলে আসেন আমরা অপারেটর। তো অপারেটর একটু বড় টপিক, এটা হচ্ছে লেসন 4, হচ্ছে অপারেটর, OPERATORS, অপারেটরস ডট পিএইচপি। আচ্ছা আসেন, অপারেটর বাংলা অর্থ হচ্ছে গিয়ে চিহ্ন, হ্যাঁ। উদাহরণস্বরূপ যোগ, বিয়োগ, গুণ, ভাগ,
মডিউলাস, এগুলো হচ্ছে অপারেটর। তাহলে পিএইচপি তে বিভিন্ন ধরনের অপারেটর আছে, আপনাদের চারটা উল্লেখ করছে ওয়েবসাইটে। আমি দরকার হয় আমার যদি আর প্রয়োজন বোধ করি আরো কয়েকটা দেখাই দেবো, সমস্যা নেই। প্রথমে আসেন সহজ যেটা, অ্যারিথমেটিক অপারেটর। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর সোজা কেন? কারণ এখানে আসে হচ্ছে গিয়ে, আচ্ছা আমি এটা মাল্টিপল হিসেবে দিব। যোগ বা এটার ফুল ফর্ম মানে কি, অ্যাডিশন। তারপর কি আছে, বিয়োগ, কমেন্টের মধ্যে করি কাজ, হ্যাঁ, বা সাবট্রাকশন। স্টার বা মাল্টিপ্লিকেশন, এটা গুণের, গুণ করবেন এরকম মিন করতেছে, হ্যাঁ। ফরওয়ার্ড স্ল্যাশ বা ডিভিশন, বা বাংলা অর্থ কি, ভাগ করা করবেন, সেটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ। তারপর হচ্ছে মডিউলাস, মডিউলাস হচ্ছে গিয়ে কি, পার্সেন্টেজ এরকম কিছু। এক্সপোনেনশিয়েশন, আচ্ছা মডিউলাসের তাও জিনিস আছে, যারা তো আপনার তো অনেকে ফ্রেশ আছেন, একটু বুঝাই দিই। মডিউলাস এখানে এটা পার্সেন্টেজের চিহ্ন দিয়ে প্রকাশ করেছে, কিন্তু এটা কিন্তু পার্সেন্টেজ না, শতকরা না মডিউলাস। মডিউলাস হচ্ছে ভাগশেষ। আপনারা কি ভাগশেষ পারেন? ভাগশেষ বুঝেন? জি। বলেন তো, আমি 28-কে 6 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত হবে? 28-কে 6 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ কত হবে? 4 থেকে। 4 থাকে, এটা নাইস। তাহলে বুঝতে পেরেছি। 3, 4, 6, 24, আর হাতে থাকে কত, 4। তাহলে ওই 4টা যেটা হাতে থাকবে সেটাই হচ্ছে গিয়ে কি, মডিউলাস। আর এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে গিয়ে আপনার পাওয়ার, পাওয়ার মেন করে। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আলাদা করে দেখাবো। যেমন 2 এর পাওয়ার 3, তাহলে 2 × 2 × 2, তাই না? 8। ও, আচ্ছা। 3 স্কোয়ার মানে 3 এর পাওয়ার 2, তাই না? 9। তার মানে 3 × 2 = 9। তো ওই ডাবল স্টার দিয়ে এটাই মিন করতেছে যে পাওয়ার কত। আর এগুলো তো সোজা, যোগ বিয়োগ গুণ ভাগ তো বুঝবেন। এটা নিয়ে কথা বলে আমি সময় নষ্ট না করি। আর দুইটা যোগ দিয়ে কি সমান বোঝায়, মানে সত্য মিথ্যা হুম, যাচাই নাকি? যে যোগ যোগ, জি জি জি, দুইটা যোগ। না না, তার একটু উদাহরণ দিই। ও, দুইটা যোগ যেটা, হুম দুইটা হুম যোগ হুম। মানে একবার দেবে, আগে যা মান ছিল তার সাথে এক যোগ হবে, এটা হচ্ছে দুইটা যোগ। আর ওইটা তো নর্মাল যোগ, মনে করেন একটা ভেরিয়েবল নিলেন এক্স, এক্স এর মান দিলেন কত, 10, আর একটা ভেরিয়েবল নিলাম ওয়াই, ওয়াই এর মান কত নিচ্ছে, 20। তাহলে একটা ভেরিয়েবল নিলাম, যে ভেরিয়েবলের মান হচ্ছে গিয়ে ইকো এক্স প্লাস ওয়াই, এই যে প্লাস এর ব্যবহার হয়েছে এখানে, প্লাস, এটা কি জি। করবে, এক্স এর সাথে ওয়াই যোগ যোগ করলে কত হয়, 30। তিরিশ। এটা রিটার্ন করবে। এই যোগ হচ্ছে এটা আপনার অ্যাসাইনমেন্ট অপারেটর, এটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, উপরের এটা দিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া, এটা অবশ্য গতকালকে আপনার ওই যে জাভাস্ক্রিপ্ট দেখাই দিছিল, প্রায় সিমিলার আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অনেকটা similar, এই কাছাকাছি জন্য মিল আছে। এর মিল আছে অনেকটা, এই জন্য বুঝতে একটু সুবিধা হম, হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে তো নাইস। এইখানে সমান সমান এটা কি করে, মান অ্যাসাইন করে। সমান সমান আমরা কিন্তু অলরেডি ব্যবহার করেছি, তাই না? এই যে আগের ফাইলে দেখেন, ভেরিয়েবলের মধ্যে মান অ্যাসাইন করেছি, কোন চিহ্ন মাঝখানে ব্যবহার করেছি, এটা কি চিহ্ন? এই সব সিলেক্ট করে সিলেক্ট হবে। এটা হচ্ছে সমান সমান চিহ্ন যেটা সিলেক্ট করেছি, তাই না? এটা কাজ কি, ডান সাইডে যে ভ্যালুটা থাকবে সেটা বাম সাইডে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিবে। বাম সাইডে ভেরিয়েবল ছাড়া অন্য কিছু থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, সেখানে অ্যাসাইন করে দিবে বা যুক্ত করে দিবে বা পুশ করে দিবে। এই যেমন মাই সিটি খালি ছিল শুরুতে, এটার ভিতরে কি ভরে দিয়েছে, এটার ভিতরে এই ভেরিয়েবলের ভ্যালুটা ভরে দিচ্ছে, তাই না? এই ভ্যালুটা মাই সিটির মধ্যে চলে আসছে। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, শুধু সমান সমান। তারপর হচ্ছে প্লাস ইকুয়াল টু আছে।
সেটা হচ্ছে অ্যাড করে অ্যাসাইন করবে। মাইনাস ইকুয়াল টু আছে, তারপর হচ্ছে গুণ ইকুয়াল টু আছে, ভাগ ইকুয়াল টু আছে, মডুলাস ইকুয়াল টু আছে, এক্সপোনেনশিয়েশন ইকুয়াল টু আছে। এখন এইটার কাজটা বুঝাই, প্রথমটা তো বুঝছেন, হ্যাঁ প্রথমটা তো খুবই সোজা তাই না? 14 নম্বর লাইনে অ্যাসাইন করা, এটা তো প্রত্যেকটা ফাইলেই কম বেশি করেছি আমরা অ্যাসাইন, তাই না? তাহলে এটা নিয়ে আমরা আর মাথা না ঘামাই, সামনে আগাই। সমান সমান ইকুয়াল এই জিনিসটা বলে হচ্ছে নতুন করে অ্যাসাইন করে মানটা চেঞ্জ করবে। মনে করুন আপনি একটা ভেরিয়েবল নিলেন, ভেরিয়েবলের নাম নাম দিলেন এক্স, এক্স এর মান দিলেন 10, ঠিক আছে? এরপরে আপনি বললেন যে এক্স প্লাস 2, এমনি বললেন। এক্স এর সাথে কত যোগ করছি? 2 যোগ করছি। 2 করার পরে আমি 26 নম্বর লাইনে গিয়ে বললাম ইকো, কত আসবে কেউ বলতে পারেন? ভালো আসবে। না, 12 আসবে দাঁড়ান ভাই। দেখি। হম, 12 আসবে না, দেখেন 10 আসবে। আসছে 10? কেন আসছে 10? কারণ হচ্ছে গিয়ে এক্স এর মান, কোডটা পড়েন, এক্স এর মান হচ্ছে 10। 25 নম্বর লাইনে কি বলছেন এসে? বললো এক্স এর মানের সাথে 2 যোগ করো। তারপর কি বলছেন 26 নম্বর লাইনে এসে? এক্স এর ভ্যালুটা প্রিন্ট করো। তো এক্স এর মানের সাথে 2 যোগ করছেন, ভালো কথা, এটা তো আপনি প্রিন্ট করেন নাই বা ওয়েবসাইটে দেখান নাই। আপনি নিচে কাকে প্রিন্ট করছেন? এক্স কে প্রিন্ট করছেন। যোগ করলে কি হয়? 10-এর সাথে 2 যোগ হয়ে 12 হয়েছে, ঠিক আছে, কিন্তু এতে কি এক্স এর যে ভ্যালু, সেটা কি কোনো পরিবর্তন হয়েছে? হয় না। নাই, তাই না? আমি বললাম যে আপনার বয়স, আপনি বললেন যে আপনার বয়স 20, আমি বললাম আপনার বয়সের সাথে 5 যোগ করেন। আপনি করে 25 হয়তো বলতে পারেন, কিন্তু এতে আপনার বয়সের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি, আপনার বয়স যা তাই ছিল, তাই না? এখানে সেই কাজটাই হয়েছে যে শুধু যোগ করছে। এখন আপনারা বলতে পারেন যে নিচে যখন প্রিন্ট করছি আমি তো এটা যোগ করব না, এক্স এর মান বাড়ায় 12 করব। আমি তো এক্স সরাসরি 12 লিখে দিতে পারি, তাহলে তো নিচে 12 আসবে। আমি বললাম না, আমি 2 যোগ করে 12 করবো, এক্স এর মান চেঞ্জ করব। তো এইটার কয়েকটা নিয়ম দেখা, একটা হচ্ছে গিয়ে এক্স এর পুরাতন মান হবে এক্স এর নতুন মানের সাথে যোগ হবে কত? 2। বুঝতে পারছেন? তাহলে এখন যদি আপনি এক্স এর মান প্রিন্ট করেন তাহলে দেখেন 12 আসে কিনা। আসছে 12, আসছে। তার মানে লাইনটা ওই 25 নম্বর সময় দিয়ে লাইনটা বাড়ছিল বোঝা। মনে হয়। হ্যাঁ, 25 নম্বর লাইনে বাইরে গেছে, তাই না? 25 নম্বর লাইনটা দেখেন, এই যে এক্স এর মান কত ছিল? 10, তার সাথে কত যোগ করছি? 2, তাহলে কত হয়? 12। ওই 12টা আবার কি করছি? সমান সমান করছি। তার মানে কি সমান সমান কি করে? ডান সাইডের মানটা বাম সাইডে অ্যাসাইন করে দেয়। তাহলে ওই 12টা এসে এই বাম সাইডে অ্যাসাইন করে দিয়েছে, এখন ইকো করছি 12। আমি যদি এটা কমেন্ট করে এক্স এর মান আবার 10 করে দিই, হ্যাঁ দেখেন এক্স এর মানে যে 10 হয়ে গেছে আবার, ঠিক আছে? উপরের যে কাজটা করছে এটার একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে আপনি এক্স প্লাস ইকুয়াল টু টু, এই যে প্লাস ইকুয়াল টু অপারেটর যেটা 15 নম্বর লাইনে পাই, এক্স প্লাস ইকুয়াল টু টু। এখন এক্স এর মান কত আসবে বলতে পারেন? প্লাস ইকুয়াল টু কিন্তু ওই যে উপরের কাজটাই করছে, 25 নম্বর লাইনে যেই কাজ করছেন 26 নম্বর লাইনে ওইটারই একটা শর্টকাট ভার্সন হচ্ছে এটা। অপারেটর ইউজ করছেন প্লাস ইকুয়াল টু, এটা যোগ করো, শুধু যোগ, শুধু প্লাস দিলে কি হবে? যোগ হবে। শুধু প্লাস দিলে কিন্তু এক্স এর মানে যে রিলোড দিয়েছে, আবার রিলোড দিলাম, 10 ছিল 10ই দেখাচ্ছে। কিন্তু যখন আমি প্লাস ইকুয়াল টু দিলাম, তার মানে হচ্ছে এক্স এর মান 10-এর সাথে 2 যোগ করলে যা হয় সেটা আবার নতুন করে এক্স এর মধ্যে বসায়। দেখেন আমি রিলোড দিই, দেখেন 12 হয়ে গেছে না? 12 হয়ে গেছে। তাহলে 25 নম্বর লাইনের শর্টকাটই একটা হচ্ছে 26 নম্বর লাইনটা। বুঝাইতে পেরেছি? কোশ্চেন আছে বলেন? কঠিন লাগছে কি? না। আরে জাভা স্ক্রিপ্টে আছে কিন্তু, সেম অপারেটর আছে জাভা স্ক্রিপ্টে। আচ্ছা, এইবার দেখি কতখানি বুঝছেন। এটা অবশ্যই একটু ক্রিটিক্যাল হবে। মাইনাস ইকুয়াল টু আমি দিয়ে দিলাম 3,
এখন বলেন এক্স এর মান কত আসবে 28 নম্বর লাইনে? 7। 7 আসবে ভাই। 7? দেখেন। যেহেতু মাইনাস আছে। হুম হুম। কিন্তু 26 নম্বর লাইনের কাজটা কি হবে না বলতে চাচ্ছেন? মানে উপরেরটা প্রায়োরিটি না দেওয়া নিচেরটা প্রায়োরিটি দেওয়া হয়, মানে দেওয়া যাবে মনে হয় 27 নাম্বারটা। না না, প্রায়োরিটি ঠিক না, এটা কিন্তু লাইন বাই লাইন রান হবে, হবেই। তো 26 নম্বর লাইনে এসে এক্স এর মান চেঞ্জ হবে, কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। 27 নম্বর তাহলে লাইনে এসে 9 করবে হবে। কি, 12 থেকে হ্যাঁ 3 বিয়োগ করে 9 হয়ে যাবে। দেখছেন, রিলোড দিলাম, কত হয়ে গেছে দেখছেন? 9 হয়ে গেছে। হ্যাঁ, আপনি যদি যদি শুধু সমান সমান দেন, তাহলে 26 নম্বর লাইনে এক্স এর মান 2 হয়ে গেছে, 27 নম্বর লাইনে এক্স এর মান 3 হয়ে গেছে, তখন 27 নম্বর লাইনটা পরে রান হয়েছে, ওইটা প্রায়োরিটি বেশি পাবে, যেটা আপনি বললেন, তখন 27 নম্বর লাইনটা। কিন্তু এটা তো অ্যাসাইন হয়ে যাচ্ছে, তাই না? ও তো মান পরিবর্তনই হয়ে গেছে এক্স এর মান 26 নম্বর লাইনে। তো 27 নম্বর লাইনে এসে ওই যে পরিবর্তিত মানের থেকেই 3 বই হবে, তাহলে 9 হবে। এইবার মনে করেন আমি 4 দিয়ে গুণ দিই, স্টার ইকুয়াল টু মানে গুণ হবে, গুণের পর যে মানটা হবে সেটা এক্স এর মধ্যে বসে যাবে, তাহলে কত আসবে এক্স এর মান বলতে পারেন? তাহলে হবে 36। 9 গুণ 4 আর কি। 36 ভাই। 4 নং বাহ, 36। বাহ, এই তো ক্লিয়ার হয়ে গেছে তাহলে। তাহলে আশা করি বুঝতে পারছেন, বাকিগুলা বুঝতে পারবেন, তাই না? ওকে, ওটা গেল অ্যাসাইনমেন্ট অপারেটর। কম্পারিজন অপারেটর খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে কি ইফ এলস আছে না, সেখানে ব্যবহৃত হয়, কম্পেয়ার করে দুটার সাথে, একটার সাথে আরেকটা তুলনা করে, সেটা হচ্ছে কম্পারিজন অপারেটর। আবার বলি, এটা ইফ এলস এর ভিতরে বেশি ইউজ হয়। তো এআই আমাকে দিয়ে দিছে সব কয়টা কম্পারিজন অপারেটর, আমি টাইপ করে সময় নষ্ট না করি আমি নিয়ে আসলাম, এখন আপনাদের বুঝাই দিচ্ছে এটা কোনটার কি কাজ। হ্যাঁ, ডাবল ইকুয়াল টু, এটা কি করে বলতে পারেন? জাভা স্ক্রিপ্টও আছে। সত্য। সমানের কাজ করে, মানে দুই দুই সাইডে সমান। দুই সাইডই সমান, এটা তুলনা করে যে দুই সাইডে সমান কিনা। আচ্ছা, ভার্ডাম দিয়ে করি। ভার্ডাম তো একটা ফাংশন, তাই না? এটা দিয়ে আমরা ডেভেলপমেন্ট করতে পারি। এখন বলেন 10 = 10, এটা ট্রু আসবে না ফলস আসবে? এবার ট্রু আসবে। অবশ্যই রিলোড দিয়ে ট্রু চলে আসছে। 10 = ইনভার্টেড কমার ভিতরে ফলস 10। আসবে, ফলস। টু না আসবে না, না, টু ফলস আসবে আসবে। কেন? টু আসবে। এটা ট্রু আসবে, এটা ট্রু কিন্তু আসবে। মানে তিনটা দিকে আর কি ফলস আসবে। হ্যাঁ, দুইটা দিলে ট্রু আসবে, কারণ দুটো দিলে সমান সমান ও দেখবে না যে ডাটা টাইপ দিয়ে, যখন তিনটা দিবেন তখন ফলস সে হবে। চেক করবে যে হ্যাঁ, তখন দেখবে এটা কি ইন্টিজার আর এটা কি স্ট্রিং। বুঝলেন, ইয়া স্টিলিং। হ্যাঁ, ফলস চলে আসছে। আচ্ছা, তাহলে আরো কিছু দেখি, বাকিগুলো তো পারবেন। আচ্ছা, স্মলার দেন গ্রেটার দেন, ওটা ইজি। আমি এইটা দেখাই, এই যে আশ্চর্যবোধক চিহ্ন সমান সমান বা এক্সক্লেমেটরি পয়েন্ট সমান সমান, দুইটার মান এক না, এটা ট্রু আসবে না ফলস আসবে? বুঝতে পারেন? নট ইকুয়াল টু বলতেছি। ফলস আসার কথা ভাইয়া। হ্যাঁ কেন? হ্যাঁ, ফলস আসার কথা অবশ্যই, যে আমি রিলোড দিলাম ফলসই আসছে, কারণ একটা সমান সমান যদি দেন তাহলে নট ইকুয়াল টু ও বুঝবে, ও ডাটা টাইপ চেক করবে না, ও জাস্ট দেখবে যে ভ্যালু দুইটা এক কিনা, এই যে এটা 10, এটা 10, কিন্তু আপনি মাঝখানে কি বলছেন দুইটার মান সমান না, ও বলবে না ভাই দুইটার মান সমান, তুমি মিথ্যা বলতেছো, এর জন্য এটা ফলস দিচ্ছে, তাই না? যে দুইটার মান সমান। আর নট ডাবল ইকুয়াল টু দিলে ওই যে ডাটা টাইপ চলে আসবে, এমনকি জিনিসটা ঘুরে যাবে, তাই না? কেন ঘুরবে? আচ্ছা দুইটাই ভাই, সত্য হইতে হবে। হ্যাঁ বলেন। ট্রু আসতে হলে এটা কি ভ্যালু ভ্যালু সেম সেম থাকতে হবে নাকি ফাংশন সেম সেম থাকতে হবে, কোনটা? কোনটা? এই রেজাল্ট রেজাল্ট আসার ক্ষেত্রে আমি কি হুম যে হুম যেখানে ভ্যালু দুইটা 10 10 দিলেন না, এখন কি হুম দুটোটা কি হুম। সেম আসতে হবে নাকি মাঝখানে যে ফাংশন গুলো দিচ্ছেন ইকুয়াল এবং এক্সক্লেমেটরি এগুলা এগুলা সেম আসতে হবে, কোনটা? ও, এখানে আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন, মাঝখানের ফাংশন গুলার কাজ হচ্ছে মিলানো, কোনটা মান এক কিনা চেক করে, না কোনটা এখন হচ্ছে গিয়ে বিষয়টা আপনার হচ্ছে এক না কিনা। হ্যাঁ বলেন।
এখন ট্রু আসার ক্ষেত্রে আমি কি এই যে এক্সক্লেমেটরি হুম বা হুম। যে ইকুয়াল এগুলা এগুলা মানে সমান রাখবো নাকি ভ্যালুটা সমান রাখবো? ও ট্রু আসার ক্ষেত্রে হ্যাঁ। ট্রু আসবে যখন হচ্ছে আপনার কন্ডিশন, এগুলো হচ্ছে কন্ডিশনের অপারেটর, তো কম্পেয়ার করে কন্ডিশন পূরণ হবে তখন ট্রু আসবে। এখন দুইটার উপরেই নির্ভর করে, এই মাঝখানেরটার উপরেও নির্ভর করে, এর দুই সাইডে যেটা দুইটা দিচ্ছেন না হুম সেটার হুম উপরে নির্ভর করে। মাঝখানের সাইন দিচ্ছেন, এক একটা সাইনের তো এক একটা মানে, সমস্যা তো এই জায়গায়, তাই না? এই হুম ডাবল সমান সমান মানে হচ্ছে আপনি তুলনা করতেছেন দুইটার মান এক কিনা। আবার যখন আশ্চর্যবোধক চিহ্ন দিচ্ছেন, হুম হুম তার মানে কি দাঁড়াচ্ছে, দুইটার, আপনি বলতেছেন দুইটার মান এক না। হুম। হ্যাঁ? তো আপনি যদি দুইটা মান এক নাই, যে আমি দুইটা সমান সমান উঠে দিই, কনফিউশনটা ক্লিয়ার করি, এখানে দুইটা 10 আছে, আপনি একটা 11 করে দেন, তাহলে 10-এর সমান কি 11 না? এটা কি সত্যি কথা না? না, এটা ফলস। আর না, এটা ট্রু। এটা তো সত্যি। 10 আর সত্যি তো, 10 কোনটা 10 আর এটা কি 11? 11। দুইটা এক না বলতেছে, মাঝখানের অপারেটরটা কি বলতেছে যে আচ্ছা আচ্ছা, আমার হ্যাঁ, ডান গেছে। সাইডে দুইটা এক না। এটা নট ইকুয়াল হ্যাঁ, বুঝাইছে আর কি, নট নট হ্যাঁ হ্যাঁ, ইকুয়াল ইকুয়াল মানে টু। আচ্ছা আচ্ছা। মিথ্যা আর কি। এটা এটা যদি ওই লেখাই যে তো আছে নট ইকুয়াল। এক্সক্লেমেটরি জায়গায় যদি এখন আমি ইকুয়াল দিই তাহলে ফলস আসবে। হ্যাঁ হ্যাঁ, এইটা দিলে ফলস চলে আসবে, বুঝতে পারছি। এটা দিলে এটা ফলস চলে আসবে। কিন্তু হ্যাঁ। আপনি যদি এক্সপ্লোরেটরি দেন, বললেন দুইটার মান এক না, তো কথা আচ্ছা। তো সত্যিই বলছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে ট্রু হয়ে গেছে, দেখছেন? এই আর ডাবল ইকুয়াল টু দিলে একটু এগুলা দেখতে দেখতে হয়ে যাবে। সিঙ্গেল ইকুয়াল টু, নট ইকুয়াল টু, ওটা তখন ডাটা টাইপ দেখে না, এটা ডাটা টাইপ দেখে। আমি 10 করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এখন এইটাও 10, এইটাও 10, এখন বলতেছে দুইটার মান এক না, তাহলে তো ফলস বলতেছে। কিন্তু এই যে ডাবল ইকুয়াল টু, তার মানে হচ্ছে অথবা তাদের ডাটা টাইপ এক না। ডাটা টাইপ কি, এটা কি ইন্টিজার, তাই না? 10 কি নাম্বার যুক্ত সংখ্যা, যেটাকে আমরা কি বলি, ইন্টিজার বলি। আর এই 10টা কি ক্যারেক্টার টাইপের, মানে ইনভার্টেড কমার ভিতরে যা আছে তাকে আমরা স্প্রিং। কি বলি, স্ট্রিং বলি, স্প্রিং। তাই না? হ্যাঁ, তখন বলতেছে দুইটা এক না, এই নট ডাবল ইকুয়াল টু মানে দুইটা এক না, ভ্যালু এক না, এটা মিথ্যা হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু কিন্তু তাদের ডাটা টাইপ এক না, এটা আবার সত্য হয়ে গেছে। তখন এটা আমি যদি রিলোড দিই, ট্রু চলে আসছে। আবার দেখেন আমি একটা যদি ইকুয়ালিটি দিই, তখন এটা কি ফলস চলে আসছে। একটা দিলে কেন ফলস আসছে আর দুইটা দিলে কেন ট্রু আসতেছে, এটা আপনার একটু বলেন, আবার শুনি। নট ইকুয়াল টু দিলে কেন ফলস, মানে কি আসতেছে, নট ইকুয়াল টু এটা ফলস আসতেছে, তাই না? এই যে ফলস। নট ডাবল ইকুয়াল টু, হুম। এটা দিলে কি ট্রু আসতেছে, তাই না? এই যে রিলেট দিলাম, ট্রু আসলো। কেন নট ডাবল ইকুয়াল টু আর সিঙ্গেল ইকুয়াল টু, এটা তফাৎটা আমি বলছি, আপনারা আপনাদের মতো গুছায় বলেন দেখি শুনি। এটা ভাইয়া যে ইকুয়াল যে আমি ডাবল দিলাম, তো হুম। দুইটার পাওয়ার সবচেয়ে বেশি থাকে সবসময়। আর যে এক্সক্লেমেটর ওটা তো সিঙ্গেল একটা। ও, এটার মিনিং আছে, ওই যে সিঙ্গেল ইকুয়াল টু আর ডাবল ইকুয়াল টু মিনিং আছে। সিঙ্গেল ইকুয়াল টুর মিনিং হচ্ছে শুধু ওটাই, এই ভ্যালুটা দেখবে, এটা 10, এটাও 10। এখন এটা যে নাম্বার আর এটা যে স্ট্রিং, ও দেখবে না সিঙ্গেল ইকুয়াল টু দিলে। ডাবল ইকুয়াল টু দিলে ও দেখবে, দেখবে কি এটাও 10, এটাও 10, কিন্তু এটা কি নাম্বার বা ইন্টেজার, আর এটা কি স্ট্রিং। তখন এই দুই জায়গায় কি ওরা খাপ খাইতেছে না। আমি একটু তাহলে গল্প বলে বোঝাই, তাহলে বুঝতে পারবেন। হ্যাঁ, মনে করেন এইটা হচ্ছে আপনার ক্লাসের দুইটা ছেলে, একটা হচ্ছে কি মনে করেন দীপু, এর নামও হচ্ছে দীপু। সমস্যা হচ্ছে এই দীপুটা হচ্ছে মনে করেন মুসলমান, এই দীপু হচ্ছে ধর্ম আলাদা, হিন্দু। ঠিক আছে, আপনি যখন এটা দিচ্ছেন তখন বলতেছেন যে দুই দীপু এক না, ঠিক আছে? তখন আপনি ধর্মটা চেক করতেছেন না, তখন বলেছেন না তাদের নাম তো সেম, তারা দুজনই মানুষ, তারা তো এক। যখন আপনি নট ডাবল ইকুয়াল টু বলতেছেন, আপনি একই কথা বলতেছেন যে দুইজন এক না, কিন্তু এইখানে আপনি একটু কি ধর্মটা চেক করতেছেন, যে হ্যাঁ ও তো মুসলমান, ও তো হিন্দু না, দুইজন এক। বুঝাতে পারছি? নট ডাবল ইকুয়াল টু দিলে ও টাইপটা চেক করে, এই ইন্টেজার আর এ কি স্ট্রিং। আর নট সিঙ্গেল ইকুয়াল টু দিলে তখন ও এটা চেক করবে না। তখন যখন যেটা বলবে চেক করবে না, কিন্তু আপনি কথাতে বলতেছেন কি দুইজন এক না, তখন দেখতেছে না এটাও 10, এটাও 10।
তাহলে তো মিথ্যা বলতেছেন। যখন আপনি ডাবল ইকুয়াল টু বলতেছেন, তার মানে কি নট ডাবল ইকুয়াল টু, মানে দুইজন এক না। কিন্তু ডাবল ইকুয়াল টু দিয়েছেন, তার মানে ও দেখবে হচ্ছে এটা ইন্টিজার, এটা কি স্ট্রিং। তখন বলবে হ্যাঁ এটা এক না। এখানে সে দুইটা জিনিস, যখন আপনার সিঙ্গল ইকুয়াল টু দিচ্ছেন তখন সে একটা জিনিস চেক করতেছে যে ভ্যালু এক কিনা। যখন আপনি ডাবল ইকুয়াল টু দিচ্ছেন তখন সে দুইটা জিনিস চেক করতেছে, দুইটার যে কোনো একটা মিললেই ও সত্য দিবে। হয় দেখবে ভ্যালু এক কিনা, অথবা দেখবে ডাটা টাইপ এক কিনা। ডাটা টাইপের ক্লাসে কথা মনে আছে? ডাটা টাইপ এই যে আমরা যে করছিলাম, স্ট্রিং জি ভাই। জি। মানে ঢাকা, ইন্টেজার মানে নাম্বার, ফ্লট মানে দশমিক যুক্ত সংখ্যা, তাই না? তো এইখানে হচ্ছে গিয়ে এই ওইটাই চেক করতেছে। যদি একটা সিঙ্গেল ইকুয়াল টু নট ইকুয়াল টু দেন, সে শুধু ভ্যালু চেক করবে যে এটাও 10, এটাও 10। আর আপনি যদি নট ডাবল ইকুয়াল টু দেন, তাহলে সে দুইটা চেক করবে, ভ্যালুও চেক করবে, আবার ডাটা টাইপও চেক করবে। যে এখানে এসে যদি ভাইয়া আমি যে ভ্যালু যে কোনো একটা চেঞ্জ করে দিই, মানে ডিপেন্ড করে দিই, হুম, তাহলে যে রেজাল্ট ফলস আসে, তাই না? তাহলে অবশ্যই ফলস আসবে। মানে বুঝতে এখানে এখানে কি আসছে? ফলস আসছে। এই ট্রু আসে কেন? ট্রু আসছে। আমি এলোমেলো ভাইয়া, হয়ে গেছে। এটা মানে কি? এটা মানে দুইটা এক না, তার মানে ভাইয়া আমি একটা সত্য প্রশ্ন কথা ছিল। বলতেছি। হুম, আচ্ছা আচ্ছা, ওই এক্সক্লেমেটর এটা দেওয়ার কারণে হয়েছে আর কি। হুম, হ্যাঁ। বা এসক্লেমেটর সেন্টেন্সটা তো হচ্ছে বিপরীত, মানে যদি সত্য থাকে মিথ্যা দেখাবে, মিথ্যা থাকে সত্য দেখাবে, মানে ওই চিহ্নটা তো হচ্ছে এটা নাকি? এক্সক্লেমেটরি সাইন প্রায় এই কাজে ইউজ হয়, কিন্তু জি। এইখানে একটু চিহ্নটা হচ্ছে ওই ওই টাইপেরই, কিন্তু দুইটা মিলে কিন্তু একটা সাইন হচ্ছে, একটা আলাদা অপারেটর হচ্ছে মাথায় রেখে। আর যে আপনি যেটা ভাইয়া বললেন এটা আমি, অবশ্যই সত্য। মানে এখানে যদি আমি চিহ্নটা বাদ দিই তাহলে কিন্তু ফলস আসবে, কিন্তু ওই চিহ্নটার কারণে ট্রু আসছে, এখন কিন্তু ফলস উম, আসবে। এইটা দিলে 10 সমান সমান কি 11, এইটার মানে কি দুইটার সমান সমান মান এক কিনা, সেটা আপনি ইয়া করতেছেন। যে এখন নট কিন্তু ফলস ডাবল আসবে। ইকুয়াল টু। এখন ফলস আসবে। আর এটা ঘুরে যাচ্ছে, তাই না? আচ্ছা, জি, ওইখানে মানে কিন্তু এটাই হচ্ছে হচ্ছে একটা দুইটার বিপরীত। সমান, ওইটার বিপরীত। হ্যাঁ, এটার বিপরীত ডাবল সমান সমানের বিপরীত এইটা বলতে পারেন, এই যে এটা। আর ট্রিপল সমান সমান আছে না, ট্রিপল সমান সমানের বিপরীত এইটা বলতে পারেন, নট ডাবল ইকুয়াল টু। কারণ ডাবল সমান সমান কি করে? শুধু ভ্যালু চেক করে, ডাটা টাইপ চেক করে না। ঠিক তেমনি নট ইকুয়াল টু যদি দেন, ও শুধু বিপরীত, ওইটা ডাবল সমান সমানের, ও শুধু ভ্যালু চেক করবে, ডাটা টাইপ চেক করবে না। আর তিনটা সমান সমান কি করে মনে আছে? তিনটা সমান সমান ভ্যালুও চেক করে, ডাটা টাইপও চেক করে। এইটাই যদি বিপরীত করতে চান, যে না নট দিতে চান, তাহলে এখানে নট ডাবল ইকুয়াল টু দিতে হবে। বুঝতে পারছি? এটার বিপরীত হচ্ছে এইটা। আর এই যে যেখানে মাউসটা রাখছি, এইটার বিপরীত হচ্ছে এইটা বলতে পারেন। এই বাকিগুলা সোজা, এই কয়টাই ঝামেলা, বাকিগুলো একদম সোজা। এর হচ্ছে গিয়ে কি বলে, এর পারবেন না। এটা মানে কি? গ্রেটার দেন। গ্রেটার দেন মানে কি? বড় নাকি? জি। এটা সত্য না মিথ্যা বলেন? মিথ্যা। মিথ্যা। না। আর এটা, এটা তাও তো। মিথ্যা, তাই না? জি। আচ্ছা, এবার দেখেন এটা সত্য না মিথ্যা বলেন? মিথ্যা। মিথ্যা। 10 কি 10-এর থেকে বড় না, সমান, তাই না। না? আর এটা যদি এটা দিয়ে দেন, তাহলে এটা হলো সত্য। ফলস। তাহলে সত্য। একইভাবে জিনিসটা উল্টা হচ্ছে, লেস দেন বা স্মলার দেন, এটা দিতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে এটা। এই হচ্ছে আপনার কম্পারিজন অপারেটর। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটরটা একটু দেখেন, খুব সোজা। একটা হচ্ছে আগে বসে, আর একটা হচ্ছে পরে বসে। হ্যাঁ, এটা আগে বসে, ইনক্রিমেন্ট মানে এক বাড়ায় দেয়, ডিক্রিমেন্ট মানে হচ্ছে এক কমায় দেয়। একটু রিভাইজ করে দেখায়। মনে করেন একটা ভেরিয়েবল নিলেন এক্স, এক্স এর মান দিলেন কত? 10 দিলাম, ঠিক আছে? এক্স এর মান 10।
আপনি লিখলেন প্লাস প্লাস ভেরিয়েবল এক্স। তার মানে কি, এটার মানে হচ্ছে, আমি ব্র্যাকেটে একটু কমেন্ট করে দিই, হ্যাঁ, এটার মানে হচ্ছে এক্স এর নতুন মান এক্স এর সাথে এক যোগ করো, সোজা বাংলায় যে এক প্লাস এক্স। এবং শুধু তাই না, ওইটা যা যেই রেজাল্টটা হবে সেটা আবার এক্স এর মধ্যে রেখে দিলে, তাহলে এক্স এর মান এখন কত হবে বলতে পারেন? যদি আমি এক্স এর মান প্রিন্ট করি কত হবে? 11। 11। আর 10-এর সাথে যোগ এক যোগ করলে কত হয়? 11 হবে, তাই না? প্লাস প্লাসটা যদি আগে বসে তাহলে এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্ট, আর প্লাস প্লাসটা যদি পরে বসে তাহলে এটাকে কি বলি আমরা? পোস্ট ইনক্রিমেন্ট। পোস্ট। হ্যাঁ, আচ্ছা। প্রি ইনক্রিমেন্ট দেখেন একটা আগে যোগ হয়েছে, পোস্ট ইনক্রিমেন্ট মানে একটা পরে যোগ হয়েছে। হুম, এই আপনি যদি পার্টিকুলার লাইনে কাজটা করে ফেলান তাহলে এক আগে যোগ হোক আর এক পরে যোগ হোক একই কথা হয়, তাই না? হ্যাঁ, আপনি যদি ইকো আর ইনক্রিমেন্ট একই লাইনে করেন তখন দেখা যায় একটু ঝামেলা। আর মাইনাস দিলে কি হয়, এক্স এর মান এক কমবে। মাইনাস আগে আর পরে দেওয়া একই কথা। মাইনাস মানে এক্স মাইনাস মাইনাস মানে এক্স এর মান যা তার থেকে এক বাদ দাও। আর এক্স মাইনাস মাইনাস যদি পরে যায়, এক আগে পরে না, ওই একই বাদ যাবে, একই কথা। এই আর কি, করেক্টটা এক্স আগে পরে লিখতে পারছে এখানে, আর আগে পরে লেখার উপায় নেই। প্রি ইনক্রিমেন্ট মানে আগে কাজটা করবে, পরে যদি আপনি অন্য কোনো কাজ করার সেটা করবে। একটু বুঝাই দিই প্রি ইনক্রিমেন্ট কখন কাজ করে, নর্মালি কাজে লাগে না। কখন কাজে লাগে দেখেন, আপনি মনে করেন সরাসরি ভেরিয়েবল এক্স কে প্রিন্ট করলেন, হ্যাঁ, সরাসরি প্রিন্ট করলাম। এবার একটু আউটপুটে দেখি কত আসে, 10 আসছে এক্স এর মান, তাই না? আর আপনি লিখলেন এক্স প্লাস প্লাস, খেয়াল করেন কি লিখেছি, এক্স প্লাস প্লাস, তাহলে এক্স এর সাথে এক যোগ হবে। কিন্তু আমি যদি প্রিন্ট করতে চাই আসছে কত, 10-ই আসছে। কারণ কি, এই যে এটাকে বলে পোস্ট ইনক্রিমেন্ট, মানে যোগ চিহ্নটা পরে দিয়েছেন। আগে ইকো এর প্রভাবটা পড়ছে কার উপরে? এক্স এর উপরে, এক্স এর তাহলে ও উপরে। আগে এক্স কে প্রিন্ট করছে, হ্যাঁ, নাইস। এক্স কে প্রিন্ট করেছে, করার পরে দেন হচ্ছে গিয়ে এক্স এর মান বাড়িয়ে দিয়েছে। এখন বাড়িয়ে তো দিছে, প্রমাণ কি? প্রমাণ হচ্ছে গিয়ে আপনি যদি এখানে সরাসরি এই যে 52 নম্বর লাইনে এক্স কে প্রিন্ট করছে আবার, তাই না? দেখেন কত আসছে, 11 চলে 11। আসছে। আমি কি এখানে বাড়ানোর কোনো কাজ করছিলাম এর লাইনের পরে? কোনো কাজ করিনি এক্স এর মান বাড়ানোর, ওই লাইনেই বাড়াই দিছে, কিন্তু আগে প্রিন্ট হয়ে গেছে 10। কিন্তু এই প্লাস প্লাসটা যদি আপনি আগে দিয়ে দেন, হুম, তাহলে দেখেন ও কিন্তু আগের লাইনে 11 করে দিচ্ছে। তো এইটাই হচ্ছে প্রি ইনক্রিমেন্ট আর পোস্ট ইনক্রিমেন্টের তফাৎ। এইটা যদি আপনার কাছে ঝামেলার মনে হয়, এই ঝামেলা থেকে বাঁচার একটা উপায় আছে। সেটা হচ্ছে গিয়ে আপনি ইকোটা ওই লাইনে করলেনই না, আপনি ইকোটা পরের লাইনে করেন। তাহলে কি হবে, উপরের লাইনে আগে এক এক যোগ হোক আর উপরের লাইনে এক একটা পরে যোগ হোক, যা হওয়ার সব তো উপরের লাইনেই হয়ে গেছে, পরের লাইনে তো ওই 11ই আসে, তাই না? তখন এইভাবে আপনি কাজ করতে পারেন, এই আর কি। তো এটাই হচ্ছে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর। প্রোগ্রামিং করতে গেলে এরকম সময় প্রায় সিরিয়াল তৈরি করতে গেলে এক এক করে বাড়ানো লাগে, হ্যাঁ। আর এই যে এক এক করে বাড়ানো লাগে, এটার জন্য আপনার শর্টকাট হচ্ছে প্লাস প্লাস, অথবা কমানো লাগে শর্টকাট হচ্ছে মাইনাস মাইনাস। এটুকু মনে রাখলেই চলবে। ভাই একটা প্রশ্ন আপনি, ছিল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন। এখানে এক্স প্লাস ওয়ান আর ওয়ান প্লাস এক্স দুইটার রেজাল্ট তো সেম আসবে তাই না? সেম আসবে। কিন্তু হুম, বিষয় হচ্ছে, হ্যাঁ হ্যাঁ, কিন্তু বিষয় হচ্ছে ওয়ান মাইনাস এক্স আর এক্স মাইনাস ওয়ান এই দুইটার রেজাল্ট তো আলাদা ম্যাথে। আলাদা আসবে, এর জন্য এখানে ওই যে সেমই দিয়ে দিচ্ছে, বুঝতে পেরেছেন? মাইনাস মাইনাস আমি মানে যদি একই আমি যদি ওয়ান কমন। মাইনাস এক্স করি, আমি যদি ওয়ান মাইনাস এক্স করি সেক্ষেত্রে এক্স এর মান হুম, যদি 10 হয় তাহলে আমার রেজাল্ট আসবে -9। -9। আর যদি আমি, হ্যাঁ, আর যদি আমি এক্স মাইনাস ওয়ান করি তাহলে আসবে শুধু 9। হুম হুম, জি। তো
তো তো ওইখানে মাইনাস এখানে কি নাইনটা আসবে এরর না। আছে? না, এখানে হবে না। এখানে মনে করেন আপনার ইয়া করেন, ইকো করেন, এখানে কি করছি এক্স কে, তাই না? এখানে হচ্ছে অ্যাকচুয়ালি কাজটা আগে করবে। আপনি যদি মনে করেন এক্স মাইনাস মাইনাস দেন, এই যে দেখেন 50 নম্বর লাইনে এক্স কি করছি, মাইনাস মাইনাস করেছি, তাহলে দেখেন 50 নম্বর লাইনে আমার কত আসছে, 10। কিন্তু পরের লাইনে কত আসছে, 9 আসছে। কিন্তু আপনি মাইনাস 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 যদি আগে দেন, তার মানে এই না যে আপনি ওয়ান থেকে এটাকে মাইনাস করতেছেন। এই যে উপরে উদাহরণ দিয়ে দিচ্ছি যে এটা ওয়ান থেকে মাইনাস করতেছি না, ওটা ওইটাই করতেছি, কিন্তু কাজটা আগে করে ফেলতেছি। কাজটা আগে করে ফেললে কি হয়, এই যে এখানে আগে 10 প্রিন্ট হয়েছিল না, এখানে আগের লাইনেই 9 চলে আসছে। আগের লাইনে আগে কিন্তু মাইনাস মাইনাসটা পরে গেলে, ও কিন্তু এক্স এর মান 10 ছিল, এক্স এর মান 10 ছিল, সেটাকে কি করছে 9 করছে, কিন্তু আগে সে 10 প্রিন্ট করে নিছে। এটাই হচ্ছে মাইনাস মাইনাস যদি পরে করেন। আর মাইনাস মাইনাস যদি আগে করেন, তাহলে কি হবে, প্রিন্ট করে নিবে না, আগে বিয়োগ করবে পরে কাজটা করে নিবে, যে আগে বিয়োগ করছে পরে প্রিন্ট করে 9 করে দিছে। হ্যাঁ। তো এইটা ছিল হচ্ছে কি আপনার প্রি ইনক্রিমেন্ট পোস্ট ইনক্রিমেন্ট। এখন ওইটাই বললাম, যদি এইটা যদি আপনার কাছে ঝামেলা মনে হয়, তখন আপনি ওইটা একটা আলাদা লাইনে করে ফেলেন, সমস্যা নেই। আপনি এখানে সরাসরি এক্সপ্লেন করেন, আর এটা যোগ বিয়োগ যে যাই হোক না কেন, ডাজেন্ট ম্যাটার, আপনি আলাদা লাইনে করান। তাহলে মাইনাস মাইনাস আপনি আগে দেন, আর মাইনাস মাইনাস আপনি পরে দেন, দুটাই হচ্ছে গিয়ে আপনার এক্স থেকে ওই পার্টিকুলার, কি পার্টিকুলার না, এক বিয়োগ করা। আর যদি প্লাস প্লাস দেন, তার মানে এক্স এর সাথে বা ভেরিয়েবলের সাথে এক যোগ করা, এই আর কি। হ্যাঁ, কিন্তু ওই যে ক্লিয়ার। মাইনাস, হ্যাঁ, কিন্তু ওই যে এখানে দেখেন এই যে এক্স যেটা, এটা হচ্ছে আগে এক যোগ করছে, এটা পরে এক যোগ করছে না। অ্যাকচুয়ালি কাজটা বুঝাতে চাচ্ছি, কাজটা আগে করছে। এই যে মাইনাস মাইনাস দিচ্ছেন, তার মানে আগে সে এক বিয়োগ করে পরে এক্স এর ভিতরে অ্যাসাইন করে দিচ্ছে। আর মাইনাস মাইনাস পরে রাখা মানে হচ্ছে সে আগে এক্স এর কাজ যদি আসে প্রিন্ট করা বা অন্য কিছু, সেটা করে পরে সে একটা বিয়োগ করে দিছে। তো এই ঝামেলা এড়ানোর জন্য আপনি হচ্ছে আগে এক লাইনে আলাদা করে কাজ করিয়েছিলেন। এটা নিয়ে ঝামেলা পড়া লাগবে না অবশ্য, এই আর কি। তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমার রিয়েল লাইফে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোনটা বেশি ইউজ করে, মানে লাগে, পোস্ট ইনক্রিমেন্ট অপারেটরটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করি। ঠিক আছে, পোস্ট ইনক্রিমেন্ট অথবা পোস্ট ডিক্রিমেন্ট। প্রি ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট চাইলে করতে পারেন, এক একজন তো এক এক স্টাইলে কোডিং করে। এই দুইটা একটু আপনার একটু হচ্ছে প্র্যাকটিক্যাল দেখাই দিয়েন, যে যে দুইটা বেশি লাগে বললাম। এই যে এখন মনে করেন ভাইয়া লুপ বিষয় হচ্ছে লুপ আমরা যদি মানে এক লাইনে করি প্রি ইনক্রিমেন্ট হুম বা প্রি ডিক্রিমেন্ট, এটা যদি এক হুম। লাইনে করি, পরের লাইনে যদি ইকো করি, তাহলে তো রেজাল্ট একই। আমার তো প্রি এক লাইনে করেন, পরের লাইনে যদি আসেন, রেজাল্ট তো একই আসবে। এখানে আর কি আছে, অপারেটর প্রিসিডেন্স। আচ্ছা, এটা বাদ দিয়ে আপনাদের কিছু আরেকটা অপারেটর না দেখালেই নয়, লজিক্যাল অপারেটর। এটা ইফ এলস এর ভিতরে ইউজ হয়। হ্যাঁ, এটা একটু দেখে রাখুন। আমার কথা শোনা যাচ্ছে? জি। আচ্ছা, হ্যাঁ, যখন দুইটা পারফেক্ট শর্ত পারফেক্ট। থাকবে, আচ্ছা, যখন দুইটা শর্ত থাকবে, তখন আপনি এন্ড ওয়ার্ডটা ইউজ করতে পারেন, অথবা এই যে এই এন্ডটা ইউজ করতে পারেন, ডাবল এন্ড পার্সন। শর্ত দুইটা বা তিনটা বা চারটা, অরও ইউজ করতে পারেন। জাভা স্ক্রিপ্টে কি এটা পাইছেন? না, এখন আসে। আসলে, আচ্ছা, এই এন্ড আর জাভা স্ক্রিপ্টে অ্যাকচুয়ালি এই এ এন্ড ডি এন্ডটা নাই জাভা স্ক্রিপ্টে, হ্যাঁ পিএইচপি তে আছে। অথবা ও আর অর যেটা, এটা জাভা স্ক্রিপ্টে নাই, পিএইচপি তে আছে। কিন্তু জাভা স্ক্রিপ্টে এই ডাবল এন্ড পার্সন যেটা, এটা আছে। অথবা এই যে এটা পাইপের মতো দেখতে যেটা, সেটা। একটু উদাহরণ দিই, ভার্ডাম দিয়ে বললাম যে 10 = 10, এন্ড 10 বড় 5-এর থেকে। ক্লিয়ার, বুঝতে পারছেন? দুইটা সত্য, তাই না? তাহলে এটা ট্রু হবে না ফলস হবে বলতে পারেন? ট্রু হবে। ট্রু হবে, নাইস।
ঘুরাই দিলাম, একটা মিথ্যা করে দিলাম, এটা ট্রু হবে না ফলস হবে? ফলস হবে। ফলস হবে, হ্যাঁ অবশ্যই। নাইস, বুঝতে পারছেন। আমি একটু বলে দিই, অ্যান্ড যদি থাকে তার মানে এর বাম সাইডের যে সত্যটা এটাও পূর্ণ হতে হবে, এবং ডান সাইডের যে সত্যটা আছে সেটাও পূর্ণ হতে হবে। এন্ড এর জায়গায় আপনি যদি অর দিয়ে দেন তাহলে কি হবে, কেউ বলতে পারেন? দুটো মিথ্যা লাগবে। এটাই সত্য, মানে হয় এটা অথবা এটা, যে কোনো একটা হয় হতে অর, পারে। যে যে কোনো কোনো একটা একটা কাউন্ট হলে, করবে। যে কোনো একটা কাউন্ট করলেই হবে। এই যে দেখেন, ট্রু হয়ে গেছে। কেন? আচ্ছা, এইটাই আপনি ওই যে এইভাবে এন্ড দিয়ে লিখতে পারেন, যে কোনো দুইটা মানে দুইটাই পূর্ণ হতে হবে, অথবা ও আর অর লিখতে পারেন পিএইচপি তে, যে কোনো একটা পূর্ণ হলে হবে। আর একটা আছে জ্বর, খুব একটা ইউজ করি না। জ্বর মানে যে কোনো একটা পূরণ হলে হবে, ট্রু আসবে, হ্যাঁ। কিন্তু যদি আপনার একটা পূরণ না হয়, 10 সমান সমান 11 দিয়ে দিন, তাহলে কি আসবে? ফলস আসবে অবশ্যই। এটা অরের ক্ষেত্রেও আসবে। তাহলে অর আর জ্বরের ক্ষেত্রে তফাৎ কি? জ্বর হচ্ছে গিয়ে যখন দুইটাই ফিল আপ হয়ে যায়, তখন ও মনে করে যে না, দুইটা তো সত্যি হয় না, যে কোনো একটাই হইতে হবে, তখন সে যে দেখেন ফলস দিয়ে দিচ্ছে। যেটা অর এর ক্ষেত্রে হয় না। এই যে অর দিয়ে দিলাম, অর কিন্তু এটা ট্রু হয়ে যাবে, বলছে যে কোনো একটা ট্রু হলেই হয়, সেখানে দুইটাই ট্রু হয়ে গেছে, তখন অর সেটাকে ট্রু মনে করবে। কিন্তু জর দিলে কি হবে, সে মনে করে না, অতি ভক্তি চোরের লক্ষণ, এরকম মনে করে, হ্যাঁ। বলছে যে কোনো একটা মিলবে, দুইটাই মিললে হবে না, তখন সে এটাকে ফলস দেয়, অর জর যেটা। এটাই হচ্ছে জর এবং অরের তফাৎ। আর এই নটটা তো আপনাদের মধ্যেই একজন বললো, যে এই আশ্চর্যবোধক চিহ্নটা কি নটের জন্য ইউজ হয়, মানে ঘুরে যায়, ফলস হয়ে যায়, তাই না? এটা হচ্ছে নট। আচ্ছা, আর অপারেটর কি আছে? এগুলো বাদ দিই, স্ট্রিং অপারেটর লাগবে না। আপনাদের এইটা ইউজ করে দিই, যা যা ইম্পর্টেন্ট অপারেটর মোটামুটি সব দেখে ফেলছি। অপারেটর প্রেসিডেন্স, এটা একটু ইউজ করি, মানে হচ্ছে গিয়ে কোন অপারেটরের দাম কত বেশি। আপনি মনে করেন যোগ দিলেন একটা, ভাগ দিলেন আরেকটা, কোনটা আগে কাজ করবে, এটা হচ্ছে অপারেটর প্রেসিডেন্স। এই লিস্টে এই আমাকে দিয়ে দিলাম, এটা একটু একবার চোখ বুলাই যায় তাহলেই হবে। আমার কোডের মধ্যে যদি ফার্স্ট ব্র্যাকেট থাকে তাহলে মনে রাখেন এই ফার্স্ট ব্র্যাকেট অপারেটরের মধ্যে কাজটা আগে হবে। তারপরে যে ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেয় নেই, যাই হোক ডিক্রিমেন্ট একসাথে দেওয়া উচিত ছিল। এইটা হচ্ছে কি আপনার এটার পরে কাজ করবে, ব্র্যাকেটের পরে। তারপরে হচ্ছে যে এক্সপোনেনশিয়েশন, তাই না, না কি বলে, যেটা হচ্ছে কি আপনার এই যে এক্সপোনেনশিয়েশন, এটা হচ্ছে পাওয়ার বোঝায়, তাই না? পাওয়ারের কাজ শেষ হলে 4 নম্বরে আসছে এই যে গুণ ভাগ, আর হচ্ছে গিয়েছে মডিউলাস। হ্যাঁ, মডুলাস। এই তিনটা মডিউলাস, সেটার কাজ হবে। দেন হচ্ছে 5 নম্বর লাইনে এসে কি হবে, প্লাস মাইনাস, এগুলা হবে। দেন হচ্ছে 6 নম্বর লাইনে লেস দেন গ্রেটার দেন, এগুলো ভ্যালু। তারপরে এগুলো, তারপরে এই আর কি, একদম লাস্টে হচ্ছে এই সব, এই অপারেটরের ভ্যালু, মানে কোন অপারেটরের দাম কত বেশি। আপনি যদি এক লাইনে এরকম অনেকগুলো অপারেটর লিখেন, কোনটা আগে কাজ করবে এটা বোঝানোর জন্য এটা বোঝাচ্ছে। অপারেটর প্রেসিডেন্স বলতে এইটাই বোঝাচ্ছে। আমি এর জন্যই বলছিলাম যে অপারেটরটা একটু বড় সাবজেক্ট। এখানে অনেকগুলো অপারেটর আমি দেখেছি যেগুলো আমরা প্রায় ইউজ করব। এর বাইরে দুই একটা অপারেটর আছে, সেগুলো আমি কাজের মধ্যে আসলে দেখাই দেবো না। যেমন টার্নারি অপারেটর আছে, নাল কোলেশন অপারেটর আছে, এগুলো এখন থাক, ওগুলো আমরা দেখবো, অবশ্যই দেখবো, প্রজেক্টে তো মাস্ট ইউজ করবো। তো আপনাদের এই যে এই কটা অপারেটর ছিল সিলেবাসে, আমি কিছু হয়তো একটা অতিরিক্ত দেখাচ্ছি, যাই হোক। অ্যারিথমেটিক অপারেটর, লজিক্যাল অপারেটর, কম্পারিজন অপারেটর, এই লজিক্যাল অপারেটর দেখছি, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট দেখায় নাই, কম্পারিজন অপারেটর দেখছি, অ্যাসাইনমেন্ট অপারেটর আপনার এখানে কেন লিখে নেই কে জানে, আচ্ছা যাই হোক দেখাইলাম। আচ্ছা, যে অ্যারিথমেটিক অপারেটর, আর হচ্ছে কি নাল কোলেশন অপারেটর আছে, ডাবল কোশ্চেন চিহ্ন। টার্নারি অপারেটর আছে, ও ইফেলস এর শর্টকাট, কিন্তু আমরা এখনো ইফেলস এ শিখি নেই, হ্যাঁ। এই জন্য ওইখানে যেতে চাচ্ছি না, পরে দেখবেন ইনশাল্লাহ। তারপরও যদি আপনি অপারেটরের উপরে আরো কিছু দেখতে চান,
আপনি হচ্ছে W3 স্কুলে গিয়ে একটু দেখে নিতে পারেন যদি মন চায়, অথবা আমার ভিডিও দেখেন, আপাতত এটাই এনাফ। তারপরে যদি অনেকে থাকে যে একটু এক্সট্রা জিনিস দেখবো, তাহলে গিয়ে দেখতে পারেন মন চাইলে। আচ্ছা, নেক্সট দিন তাহলে আমি এই যে ম্যাথমেটিক্যাল ফাংশন দিয়ে শুরু করব। আর আমি যে আজকে পড়িয়েছি সেটা অবশ্যই যাতে মনে থাকে, ভুলে যাতে না যান, হ্যাঁ? এগুলো একটু প্র্যাকটিসে রাখেন। ভাই পিএইচপি যে আরেকটু অ্যাডভান্স লেভেলের জন্য W3 স্কুল ছাড়া দুই একটা ওয়েবসাইট আছে, সাজেস্ট করবেন যদি সময় থাকে দেখতে পারবো। যদি অ্যাডভান্স লেভেলে যান, PHP.NET আছে, কিন্তু এটা এখন যদি আপনি আগে থেকে পারেন ভালো। না মানে ফ্রেশ হয়ে গেলে ঢুকেন না, ঝামেলা হবে। মানে সবগুলো তো আর মানে ওয়েবসাইটের যে ভার্সন গুলো যে আপডেট গুলো সেম না, একটু ডিপেন্ড থাকে। ওর ডিপেন্ড একটু দরকার ছিল আর কি। উম, এটার মানে PHP যাবতীয় আছে সব পাবেন, কিন্তু ওই যে অনেক বড় জিনিস তো আপনার হয়তো ঘাবড়ে যেতে পারেন। যাই হোক, সমস্যা নেই, মোটামুটি খারাপ না, ভালো এটা PHP। আর আর কি, আপনি ভালো টিউটোরিয়াল পাবেন না PHP, ওরা আচ্ছা প্র্যাকটিস করতে করতে শিখতে হবে, বুঝছেন? আচ্ছা, এটা ফলো করবেন, হুম, আমার অ্যাভেলেবেল টাইম আছে, সমস্যা নেই। হুম। ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আজকে এ পর্যন্ত থাক তাহলে। ওকে ভাই ভাই, কোনো আল্লাহ হাফেজ। অ্যাসাইনমেন্ট দিবেন? আহ নো ভাই, আপনি লাস্ট ক্লাসের অ্যাসাইনমেন্ট ছিল, জি। জি। দেখি না এটা, হারে দেখা উচিত ছিল। আচ্ছা, আমি দেখে রাখবো না, আমি দেখে রেখে নতুন একটা অ্যাসাইনমেন্ট ভিডিওর সাথে দিয়ে দিবেন। জি ভাই। তো ভাই, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, ওকে, ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম।